আজ আমরা পড়ব নিউক্লিয় বন্ধন শক্তি এবং ভর ত্রুটির সম্পর্ক, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া এবং পারমাণবিক বোমা ইত্যাদি বিষয়ে। আগেই আমাদের পড়া আছে, এই ভর ত্রুটি অংশটা আমাদের আগেই পড়া আছে। এই যে এটা ভর ত্রুটি, তোমরা আগেই পড়েছো যে কোনো পরমাণুর নিউক্লিয়াসের প্রকৃত ভর এবং ওই নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সমূহের মোট ভরের পার্থক্যকে, এটা ঠিক পার্থক্যকে, তাহলে ভর কোনটার বেশি হবে, নিউক্লিয়াসের প্রকৃত ভর নাকি প্রোটন এবং নিউট্রন সমূহের মোট ভর, বেশি কোনটা হয়? দেখা গেছে সর্বদাই এই প্রোটন এবং নিউট্রন সমূহের মোট ভর এটা নিউক্লিয়াসের ভর অপেক্ষা বেশি হয়। এই যে পার্থক্য, অর্থাৎ প্রোটন ও নিউট্রনের মিলিত ভর থেকে নিউক্লিয়াসের ভরকে বিয়োগ করলে আমরা যা পাবো তাকে আমরা ভর ত্রুটি বা মাস ডিফেক্ট বলবো। এক্ষেত্রে আমরা আলাদা করে প্রোটন ও নিউট্রনের ভর বের করে সেটা থেকে যদি আমরা বিয়োগ করি তাকেই আমরা মাস ডিফেক্ট বলছি, এবং সেটার মানটাকে আমরা ডেল্টা এম অক্ষর দ্বারা প্রকাশ করি। এই যেখানে দেখতে পাচ্ছ তোমরা ডেল্টা এম, ভর ত্রুটি ডেল্টা এম, এটা বড় হাতের ডেল্টা, ছোট হাতের ডেল্টা ডি এর মতো দেখতে হয়। তাহলে ডেল্টা এম ইকুয়ালস টু, কিভাবে এই সমীকরণটা আসছে, ডেল্টা এম ইকুয়ালস টু জেড এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম এন মাইনাস এম, এই সমীকরণটা কিভাবে আসছে সেটা একটু দেখে নাও। মনে করি একটা পরমাণু, দেখো মনে করি একটা পরমাণু, একটি পরমাণু এক্স, তার এক্স এর যদি পরমাণু ক্রমাঙ্ক জেড হয় আর ভর সংখ্যা এ হয়, তাহলে আমরা বলতে পারি অতএব প্রোটন সংখ্যা হলো জেড আর নিউট্রন সংখ্যা হলো এ মাইনাস জেড। এখন একটা প্রোটনের ভর মনে করি এমপি আর একটা নিউট্রনের ভর হলো এম এন, একটা নিউট্রনের ভর এম এন। তাহলে এই যে পরমাণুটা মোট প্রোটন এবং নিউট্রনের ভর কত? মোট প্রোটন আর নিউট্রনের ভর হবে জেড সংখ্যক প্রোটন আছে, তাহলে জেড ইন্টু এমপি হবে, প্লাস এন সংখ্যক নিউট্রনের সংখ্যা আছে এ মাইনাস জেড সংখ্যক, এত এই কটা নিউট্রন আছে, আর একটার ভর হলো এম এন, তাহলে এটা ইন্টু এম এন হবে। এটা হলো মোট ভর, প্রোটন আর নিউট্রনের মোট ভর। এটা থেকে যদি আমরা বিয়োগ করি নিউক্লিয়াসের ভর, ধরি বড় হাতের এম, এটাকে বলছি নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের একত্রে ভর। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এই সম্পূর্ণটা করে যে রাশিমালাটা পাবো সেটাকে আমরা নাম দিচ্ছি ডেল্টা এম। এটাই হলো ভর ত্রুটি, ডেল্টা এম ইকুয়ালস টু এটা। এভাবে আমাদের মনে রাখতে হবে। এখন এই ডেল্টা এম এর মান অত্যন্ত কম, খুবই কম, কিন্তু কম হলেও তার যে বন্ধন শক্তিটা উৎপন্ন হয়, আসলে বন্ধন শক্তির সঙ্গে সম্পর্ক ডেল্টা ই ইকুয়ালস টু ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, শূন্য মাধ্যমে আলোর বেগের স্কোয়ার। এই আলোর বেগটা অত্যন্ত বেশি, তার আবার রয়েছে বর্গ, সেই কারণেই এই বন্ধন শক্তির মানটা অনেকটাই বেশি হয়। এখন এই যে এই এমপি এমএন এগুলোর মান, এই প্রোটনের ভরের মান এতটাই কম যে এটাকে আমরা গ্রাম সংখ্যায় হিসাব না করে আমরা এমিউতে হিসাব করি। এমিউ মানে অ্যাটমিক মাস ইউনিট। দেখো এখানটা একটা উদাহরণ নেওয়া আছে, তোমরা দেখতে পারবে, দেখো এখানটায় বইয়েও দেখতে পারবে উদাহরণ নেওয়া আছে। দেখো ডয়টোরিয়ামের একটি নিউক্লিয়াস, তো ডয়টোরিয়াম H12, নিচে ডয়টোরিয়ামের কি হবে, ডয়টোরিয়াম যদি বলা হয় তাহলে H, এখানে 1 এখানে 2, তার মানে ডয়টোরিয়ামের ক্ষেত্রে প্রোটন রয়েছে একটা আর নিউট্রন রয়েছে একটা, এরকম। এবার তাহলে আমরা কি পাচ্ছি, ডয়টোরিয়ামের ক্ষেত্রে যদি আমরা হিসেব করি তাহলে পরীক্ষালব্ধ ভর, কার ভর, এই যে নিউক্লিয়াসের প্রকৃত ভর, এটা পরীক্ষালব্ধ, দেখা গেছে 2.014102 এত এমএম। কিন্তু ডয়টোরিয়াম নিউক্লিয়াসে কি রয়েছে, একটি প্রোটন ও একটি নিউট্রন আছে, অতএব ডয়টোরিয়াম নিউক্লিয়াসের মোট ভর
মোট ভর ইকুয়ালস টু কি হবে, একটি প্রোটন আর একটি প্লাস একটি নিউট্রনের ভর, তার মানে যোগ করলে আমরা এটা পাচ্ছি 2.0। এইবার এই যে এই মানটা পেলাম, এই যে 2.01649, আর আগে যেটা এটা পেয়েছিলাম, তাহলে এই আলাদা আলাদা ভরের যোগফলটা আমরা একটু বেশি দেখতে পাচ্ছি আগেরটার থেকে। দেখো এটা একটু বেশি এটার থেকে, সুতরাং এটা বিয়োগ করলেই ভর ত্রুটি আমরা পাবো। তাহলে নিউক্লিয়নের মোট ভর মাইনাস নিউক্লিয়াসের ভর পেলাম 0.001288 AMU, এত এমইউ। এখন এই যে ভর ত্রুটি এটা হলো, তাহলে এটার পরিমাণ তুল্য শক্তি কত হবে? তুল্য শক্তি কি হবে? ফর্মুলা আমরা বসাবো E ইকুয়ালস টু এমসি স্কোয়ার। এই যে এখানে যে সূত্রটা আছে দেখো, অতএব ভর ত্রুটি ডেল্টা এম হলে নিউক্লিয় বন্ধন শক্তি ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। তাহলে এই ডেল্টা এম এর জায়গাতে আমাদের কোন মানটা বসাতে হবে? নিশ্চিত রূপে বসাতে হবে, খেয়াল করে দেখো, এই ডেল্টা এম এর জায়গাতে আমরা এই মানটা বসাবো। তাহলে এই মানটা বসাবো এত এমইউ ইন্টু আলোর বেগের স্কোয়ার মানে সি স্কোয়ার। এখন 1 এমইউ যদি এখানে 1 থাকতো, তাহলে 1 এমইউ এর মান হলো 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তার মানেটা হলো এই যে 1 এমইউ করলে আমরা যেটা পেতাম, তোমাদের বইয়ের 21 পেজে আমি এর আগে করিয়েছি, একটু চেক করে নিও। 21 পেজে এটাতে দেখবে 1 এমইউ এর মান কি? 1 এমইউ, এটা যদি আমরা 1 এমইউ লিখি ইন্টু সি স্কোয়ার লিখি, তাহলে এটাকে 1.66 ইন্টু 10⁻⁻24, এটা 1 এমইউ এর মান, ইন্টু সি স্কোয়ার মানে 3 ইন্টু 10⁻, যদি গ্রাম, এটা যেহেতু গ্রাম এককে করেছি তাহলে এটাও গ্রাম হবে, তাহলে সিজিএস হবে, তাহলে এটা 10⁻10 এত সেমি, এটার স্কোয়ার। এটা করলে আমরা যেটা পাবো সেটা হলো প্রথমে আর্গ হবে, তারপর তাকে আমরা যদি ইলেকট্রন ভোল্টে বানাই তাহলে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা 1 এমইউ এর মান কিন্তু। তাহলে এখন একটু আগে যে 0.001288 এমইউ হলো, তাহলে এটার মান কত হবে? তখন এটার মান এটা ইন্টু তাহলে এটা হবে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ যে পরিমাণ পেলাম সেই পরিমাণ শক্তি এই ডয়টোরিয়াম নিউক্লিয়াস গঠনের সময় তাহলে তৈরি হবে। এভাবে আমরা যে কোনোটার আমরা এমইউ এর ভর নির্ণয় করে তারপর আমরা ট্রান্সফার করতে পারবো। এখন 1 এমইউ ইকুয়ালস টু কত, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। দেখো এই যে এখানটায় পাবে 1 এমইউ ইকুয়ালস টু 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। আর এখান থেকে আরো কিছু কথা মনে রাখা দরকার। 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে 10⁶ ইলেকট্রন ভোল্ট, এটা আছেই। এবার এই কথাটা মনে রাখা দরকার, 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.6 ইন্টু, আমি দেখো 02টা বারবার বলছি না বললেও হবে, 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এটাকে আমরা আর গ্রুপেও মনে রাখবো, ইকুয়ালস টু 1.6 ইন্টু 10⁻12 আর্গ। এটা লেখা নেই, তোমরা লিখে নিও। আর এই যে এই জায়গাটায় বন্ধন শক্তি ডেল্টা ই আমরা লিখতে পারি, ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। এটাই হলো বন্ধন শক্তির সঙ্গে ভর ত্রুটির সম্পর্ক। এটা তোমরা যেটা বইয়ের বই নয় জেরক্সের দেখবে 13 নম্বর কোশ্চেনে লেখা আছে, যে দেখো জেরক্স নোটের এই যে 13 নম্বর প্রশ্ন, বন্ধন শক্তি এবং ভর ত্রুটির সম্পর্ক ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। এটা একটু ভালো করে পড়ে নেবে। এখানকার আরো অন্যান্য যেগুলো আছে, এই যে এখানে আরো একটা ব্যাপার, 14 নম্বর কোশ্চেন দেখো, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বাড়লে পরমাণুর সুস্থিতি বাড়ে। এই নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তিটা কি? একটু আগে যেটা আমরা পেলাম সেটা হলো, দেখো এটা ডয়টোরিয়াম নিউক্লিয়াসের বন্ধন শক্তি পেলাম। এটা ক্যালকুলেশন করলে একটা মান পাবো। এখন ক্যালকুলেটর দিয়ে হয়তো এটা করতে হতো, তো ক্যালকুলেটর দিয়ে না, এমনিতে ডয়টোরিয়াম নিউক্লিয়াসের নিউক্লিয়ন কটা আছে? দুটো আছে, কারণ একটা প্রোটন আর একটা নিউট্রন, তাহলে দুটো আছে। এখন এটাকে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হলো নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি। এই নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তির মানটা যদি কত হয়, মেগা ইলেকট্রন ভোল্ট এককে, যদি 8 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হয় তাহলে আমরা দেখতে পারবো নিউক্লিয়াসের স্থায়িত্ব বাড়ে। নিকেল 62, এই যে দেখো নিকেল 62 উপরে আছে 62, নিকেল 62 এর বন্ধন শক্তির মান 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন। পার নিউক্লিয়ন মানে কি? অর্থাৎ
নিকেলের মোট নিউক্লিয়ারের সংখ্যা 62। এবার নিকেলের গঠনের সময় আমরা যা মান হিসাব করব তাকে 62 দিয়ে ভাগ করব, তাহলে নিউক্লিয়ন প্রতি আমরা পাবো। সেক্ষেত্রে এটা পাচ্ছি 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা সর্বোচ্চ এবং এক্ষেত্রে মানটা বেশি হয় এবং সুস্থিত হয়। আর নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি ভার্সেস ভর সংখ্যা, মানে কতগুলো নিউক্লিয়ন আছে তার রেখচিত্র আমরা দেখতে পারি RM 351। এই জায়গাটায় তোমরা একটু খেয়াল করে নিও, দেখে নিলেই হবে। আচ্ছা, এই পার্টটা হলো। এবার তাহলে এরপরে আসছি এবার নিউক্লিয় বিভাজন বিক্রিয়া এবং পারমাণবিক বোমা। এক্ষেত্রে এটা প্রথম আবিষ্কার করেছিলেন কে? প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী অটো হান এবং স্ট্রাসম্যান। তোমরা এই যে 16 নম্বর প্রশ্নে পাবে নিউক্লিয়ার ফিশন 1939 সালে বিজ্ঞানী অটো হান ও স্ট্রাসম্যান আবিষ্কার করেন। এটা আবিষ্কার করেন নিউক্লিয় বিক্রিয়া। এই নিউক্লিয় বিক্রিয়াটা কি? নিউক্লিয় বিক্রিয়াটা হলো একটা কিছু ভারী মৌলের পরমাণু, মানে নিউক্লিয় বিক্রিয়া নামেই বোঝা যাচ্ছে যে নিউক্লিয়াসের বিক্রিয়া। যে নিউক্লিয় বিক্রিয়ায় সাধারণত ভারী মৌলের, যে দেখো সাধারণত ভারী মৌলের পরমাণু, ভারী, তাহলে ভারী মানে ওই যে সে আগের মতো কথা, মানে ভারী বলতে যাদের পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা উভয়ই বেশি, অর্থাৎ মনে করো 90-এর থেকে বেশি যাদের, বা 82 অপেক্ষা বেশি যারা ছিল তাদেরকে আমরা ভারী বলছি। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ইউরেনিয়াম করলে কাজটা ভালো হচ্ছে। এবং নিউক্লিয় বিভাজন যে শুধু ইউরেনিয়াম দিয়েই হবে তা কিন্তু নয়, অন্য কোনো ভারী মৌলের ক্ষেত্রেও হতে পারে। তবে ইউরেনিয়াম দিয়ে প্রথমে করা হয়েছিল এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউরেনিয়ামকে অ্যাপ্লাই করি, প্লুটোনিয়ামকেও করা হয়। তো ইউরেনিয়াম দিয়ে আমরা উদাহরণগুলো দেখব। তাহলে ভারী মৌলের যে নিউক্লিয় বিক্রিয়া, ভারী মৌলের নিউক্লিয়াসকে, ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াসকে কি আছে? উপযুক্ত কোনো ধীর গতির কণা, যেমন আছে নিউট্রন কণা। এখানে একটা প্রশ্ন, যেমন নিউট্রন কণা কেন? কারণ নিউট্রন হলো নিস্তড়িত কণা, আবার খানিকটা ভারী, তাই নিউট্রন কণা দিয়ে আঘাত করা হয়। আর অন্য কোনো ভারী কণাও আছে যেমন আলফা কণা, সেটা দিয়ে আঘাত করা যায় না সাধারণত। এখানে একটা প্রশ্নই হতে পারে যে নিউট্রন দিয়েই কেন আঘাত করা হয়, আলফা দিয়ে কেন নয়? আলফা তো আবার অনেকটা ভারী, কিন্তু আলফা যেহেতু ধনাত্মক তড়িৎগ্রস্ত, তাই কোনো নিউক্লিয়াসকে আলফা দ্বারা হিট করতে গেলে ধনাত্মক তড়িৎ আর নিউক্লিয়াসের ধনাত্মক তড়িৎ পরস্পর বিকর্ষণ হয়, ফলে সংঘর্ষটা ভালো হয় না। সেজন্য আমরা নিউক্লিয়াসকে উপযুক্ত কোনো ধীরগতির কণা যেমন নিউট্রন কণা দিয়ে আঘাত করে প্রায় সমভরের দুটি নিউক্লিয়াসে ভেঙে ফেলা হয়, প্রায় সমভরের, এবং সামান্য ভর ধ্বংস হয়ে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। এটা কিন্তু উল্লেখযোগ্য, মানে এটাই আমাদের উদ্দেশ্য নিউক্লিয় বিক্রিয়া করার, যে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হবে এবং এই শক্তিকে আমরা কাজে লাগাবো। সেই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। একটু ধীরে ধীরে বুঝে তোমরা পড়ে নিও। এক্ষেত্রে দেখা যাচ্ছে ভারী ইউরেনিয়াম, দেখো এই যে ইউরেনিয়াম 92-235 পরমাণু নিউক্লিয়াসকে 1 মেগা ইলেকট্রন ভোল্টের কম শক্তি সম্পন্ন ধীরগতিযুক্ত কি দিয়ে? তাপীয় নিউট্রন দিয়ে। একটু পরেই আমরা পড়ব এই যে তাপীয় নিউট্রন দিয়ে আঘাত করে কি আছে দেখো, বেরিয়াম পরমাণু, এই বেরিয়াম এবং ক্রিপ্টন কেয়ার, বেরিয়াম এবং ক্রিপ্টন এই দুটো মৌলের নিউক্লিয়াস উৎপন্ন হয় এবং প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়। এই যে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি আমরা বলছি, এই শক্তিটাই কিন্তু উৎপন্ন করা এখানে উদ্দেশ্য। এবং নিউক্লিয় বিভাজন কাকে বলে ভালো করে তো মুখস্থ করতেই হবে, তার সঙ্গে আমাদের বিক্রিয়াটা ভালো করে মুখস্থ করতে হবে। এই বিক্রিয়া অত্যন্ত ইম্পর্টেন্ট বিক্রিয়া, মনে রাখতেই হবে। আর উদাহরণ দাও বললে আমরা এই বিক্রিয়াটাই দেবো। দেখো ইউরেনিয়াম 92-235, এবার তাকে নিউট্রন দিয়ে যদি আমরা আঘাত করি তাহলে এটা অ্যাটাচ হয়ে গিয়ে 236 হয়ে গেল, আর নিচে 92 রয়ে গেছে ইউরেনিয়াম। এবার বেরিয়াম 56-141, এগুলো মুখস্থ রাখতে হবে। আর ক্রিপ্টন 36-92। আচ্ছা, এটা যে সবসময় এই বেরিয়াম আর ক্রিপ্টনই হবে এরকম কোনো নেই, অনেক সময় স্ট্রনসিয়াম, তার সঙ্গে অন্য আরো একটা কি যেন ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না। তো
সেরকমও হতে পারে, মানে অন্য পরমাণু নিউক্লিয়াসেও বিভক্ত হতে পারে। এটাকে যে আমরা প্রায় সমভরের বললাম কিরকম, এই যে 141 আর 92টাকে আমরা বলছি এটা প্রায় সমভরের। হ্যাঁ, হতেই পারে এটাকে আমরা সমভর ধরছি ঠিকই, কিন্তু সমভর না হয়ে সমভরের ধরছি অনেকটাই কম বেশি আছে, তবু এটাকে সমভর বলছি। এমন তো আর হয়নি যে একটা হলো 3 আর একটা হলো 232, বা একটা 234, এরকম যদি হয় তাহলে বিরাট পার্থক্য হতো। আমরা এটাকে মোটামুটি ধরে নিয়েছি সমভরের। এটা সেই জন্যই আমরা বললাম যে সমভরের প্রায় দুটি খণ্ডে বিভক্ত হয়। এবং সঙ্গে দেখো কি উৎপন্ন হলো, 3টি নিউট্রন আর প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি। দেখা গেছে এদের যে মোট ভর এবং এই যে প্রাথমিক ইউরেনিয়াম আর নিউট্রনের মোট ভর, এই ইউরেনিয়াম আর নিউট্রনের মোট ভর এদের মোট ভর অপেক্ষা একটুখানি বেশি হয়, তার মানে ভর খানিকটা ঘাটতি হয়। সেটাই আইনস্টাইনের সমীকরণ E=mc² অনুসারে এই যে শক্তি তৈরি করছে, সেই শক্তির মান হলো 200 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা মুখস্থ রাখতেই হবে, বেশ কয়েকবার লিখে মুখস্থ করবে। আমি মনে রাখার একটু পদ্ধতি বলে দিই, মনে রাখবো। দেখো এই যে ইউ বেকার, বয়কার কয়াকার র, বেকার, বেকার বিয়েতে বে আর কার, কে আর কার, ইউ বেকার। আরো যদি মনে রাখি ইউ নো মানে নিউট্রন, ইউ নো বেকার, ইউ এটা ইউ নো বেকার মানে বেরিয়াম এবং ক্রিপ্টন, ইউ নো বেকার নো মানে নিউট্রন। এটা কিভাবে আছে, 3টে নিউট্রন, নিউট্রন নিচে ছোট্ট করে একটা শূন্য, উপরে একটা ছোট করে 1, এখানে 1 আর শূন্যটা 3-এর একই সমান মাপের লিখেছে, আসলে এরকম লেখা উচিত ছিল না, তাহলে লিখতে হবে ছোট করে 0 আর উপরে একটা ছোট করে 1। তাহলে আমরা এই বিক্রিয়াটা পেলাম, এটা হলো নিউক্লিয় বিভাজনের বিক্রিয়া। মনে রাখবো কি, ইউ নো বেকার নো। যাই হোক, যে কেউ যে কোনোভাবে মনে রেখো তাহলেই হবে। এবার আমরা এটার একটু মেকানিজমটা একটু দেখে নিই কিরকম। এই দেখো, মনে করি এখানে আমরা কিছু পরিমাণ পদার্থ নিয়েছি, ইউরেনিয়াম, এটা ইউরেনিয়াম নিয়েছি। তাহলে ইউরেনিয়ামের এখানে অনেক পরমাণু আছে, এরকম এরকম প্রচুর পরমাণু আছে। একটা দুটো কি না, একটা দুটো না, এরকম কোটি কোটি পরমাণু আছে। এটাকে আমরা একটা নিউট্রন শূন্য আর এখানে একটা 1, এই একটা নিউট্রন দিয়ে আমরা এখানে আঘাত করতে চলেছি। একটা নিউট্রন দিয়ে যদি এখানে হিট করি, তাহলে এই একটা নিউট্রন দিয়ে একটায় যে এরকম একটাকে হিট হবে। বইয়ে একটার মধ্যে বড় করে দেখিয়েছে, আমি এবার এটাকে যদি দেখাই, এই ইউরেনিয়ামটা এখানে দেখালে তার ভাঙতে পারছি না, তাহলে এটাকে একটু বড় করে দেখাচ্ছি। নিউট্রন 1, এটা এই নিউট্রন 1, এটা যখন এই জায়গাটায় গিয়ে হিট হলো, যে এখানে এটাকেই বড় করছি, তাহলে এটাকে যখন হিট হলো, মানে এটা আসলে এত বড় ছিল বলতে গেলে, এটাকে যখন হিট হলো, এটা একটা ইউরেনিয়ামের একটি পরমাণু, তখন কি হবে, এখান থেকে বিভক্ত হয়ে ইউ নো বেকার মানে বিএ আর ক্রিপ্টন, ক্রিপ্টন বেরিয়াম কত, বেরিয়াম হলো 56, মুখস্থ রাখতে হবে 141, আর ক্রিপ্টন হলো 36, আর এখানে 36 92। খেয়াল রাখবে এই যে এগুলোর যোগফলগুলো কিন্তু সমান হবে। আরো একবার দেখিয়ে দিই, এই যে কোনগুলো সমান, এই যে দেখো ভালো করে দেখো, নিজেই হিসাব করতে পারবে। এই যে 92 আর 236, আর আমরা এখানে 56 আর 36 করলে 92 পাচ্ছি, আর এটা তো 0, সেজন্য 92। আর এখানে কিন্তু আছে 3, তাহলে 3 আর 92 আর 141, এটা যোগ করলে পাবো 236, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কমবে। আচ্ছা, তাহলে এখানে পাচ্ছি আমরা এরকম একটা বেরিয়াম আর ক্রিপ্টন তৈরি হলো, বেরিয়াম ক্রিপ্টন তৈরি হলো। এইবার সঙ্গে আরো কিন্তু এখানে নিউট্রন তৈরি হবে, একটা নিউট্রন, দুটো নিউট্রন, 3টে নিউট্রন তৈরি হবে। তাহলে এই যে নিউট্রন 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 তৈরি হলো, এগুলো আবার এই যে এটার মধ্যে, এটা মনে করো আরো এত বড় আছে, এটার মধ্যে থাকায় অন্য যে ইউরেনিয়াম পরমাণু, এটাও একটা ইউরেনিয়াম, এটা একটা ইউরেনিয়াম, এটা একটা ইউরেনিয়াম, অন্য ইউরেনিয়াম পরমাণুকে আবার এটা হিট করবে নিউট্রন। এটা হিট করলে এখান থেকে পাবো আমরা বেরিয়াম আর ক্রিপ্টন, আর সঙ্গে এখান থেকে 3টে নিউট্রন পাবো, নিউট্রন নিউট্রন নিউট্রন। আবার একইভাবে এখান থেকেও 3টে নিউট্রন, নিউট্রন নিউট্রন নিউট্রন, এখান থেকে আবার একইভাবে 3টে নিউট্রন, এরকম করে পাবো নিউট্রন নিউট্রন নিউট্রন। তার মানে একটা ধাপে 3টে নিউট্রন পাওয়া গেল, এই যে 3টে নিউট্রন। দ্বিতীয় ধাপে মোট নিউট্রন হয়ে গেল 9টা পেলাম। তৃতীয় ধাপে তোমরা বুঝতেই পারছো, এখান থেকে যদি আবার 3টে, এখান থেকে 3টে, এখান থেকে 3টে, এরকম করে যদি হতো, তাহলে এই স্টেপে সবগুলো মিলিয়ে কটা পেতাম, এগুলো এটা 9টা পেয়েছিলাম,
আগে পেয়েছিলাম 3টে, এই স্টেপে পাবো 27, এ তারপরের স্টেপে 81, তারপরের স্টেপে 243, এভাবে আমরা পেতে থাকবো। তাহলে দেখা যাবে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এগুলোর কিন্তু সময়ের গ্যাপ নেই। একে ভাঙলো, ও ওকে ভাঙলো, ও ওকে ভাঙলো, আমাদের মনে হচ্ছে এ ধাক্কা মারবে, ওটা উৎপন্ন হবে, তারপর আর একটা উৎপন্ন হবে, এটা একটা মনে হচ্ছে ধীর গতির প্রক্রিয়া, তা কিন্তু না। এই যে পুরো ঘটনাটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে একদম সম্পূর্ণ পরমাণু, এখানে যা থাকবে প্রায় কোটি কোটি পরমাণু বিভক্ত হয়ে যাবে, এরকম করে ভেঙে যাবে, আর বেরিয়াম ক্রিপ্টন উৎপন্ন হবে। সঙ্গে এক একটার জন্য 200 মেগা ইলেকট্রন ভোল্ট করে শক্তি হচ্ছে। এরকম করতে এখানে 243টা হবে, তাহলে 243 ইন্টু 200 মেগা ইলেকট্রন ভোল্ট, তার আগে হয়েছিল 81 ইন্টু 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হবে। সেই তাপ শক্তিকে কাজে লাগিয়ে আমরা নিউক্লিয় চুল্লিতে ব্যবহার করতে পারি সেই তাপটাকে। তাছাড়া প্রথমে এই বিক্রিয়াটাকে ব্যবহার করা হয়েছিল ধ্বংসের কাজে, যেটা নাকি তোমরা এই যে এখানে পাবে বইয়ে, জেনে রাখো অংশে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোশিমাতে নিক্ষেপিত লিটিল বয় নামক পারমাণবিক বোমাটিতে ইউরেনিয়াম 235, এই যে ইউরেনিয়াম 235 আইসোটোপ নিক্ষেপিত, এবং ফ্যাটম্যান নামক পারমাণবিক বোমা প্লুটোনিয়াম ব্যবহার করা হয়েছিল। এটা তোমরা একটু পড়ে নিয়ে জেনে রাখো। এটা এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিরোশিমা এবং নাগাসাকিতে করা হয়েছিল, জানোই তোমরা। এবার লিটিল বয় ফ্যাটম্যান, এটা মনে রাখতেও পারবে। লিটিল মানে যেটা ছোট, সেজন্য এটা 235, তার লিটিল অর্থাৎ ছোট 235 ভর সংখ্যা। আর ফ্যাটম্যান এটা হলো প্লুটোনিয়াম 239, এভাবে একটু মনে রেখো। তাহলে এটা হলো, এবার এটা তো ধ্বংসের কাজে লাগানো হলো। এখন এটা কিন্তু শৃঙ্খল বিক্রিয়া। কেন এটাকে শৃঙ্খল বিক্রিয়া বলা হচ্ছে? শৃঙ্খল বিক্রিয়া আমরা কাকে বলবো? শৃঙ্খল বা চেইন, আমরা বুঝতেই পারছি কাকে চেইন বলবো। চেইন বলবো একটাকে হিট করে যদি তারপরে সে আবার অন্যটাকে হিট করে, তাহলেই যে আমরা পরপর পরপর এগিয়ে চলবে, তাকে আমরা চেইন বলি। যেমন অনেকগুলো কোথাও অনেকগুলো সাইকেল যদি পরপর এইভাবে যদি সাইকেল দাঁড় করানো থাকে, এভাবে পরপর সাইকেল দাঁড় করা আছে, একটা সাইকেলকে যদি আমরা হিট করে ফেলে দিই, তাহলে একে ফেলবে, একে ফেলবে, একে ফেলবে, এভাবে করে যদি ফেলতে থাকে, তাহলে পরপর চেইন ওয়াইজ চলতে থাকবে। এই যে চেইন, তাই এটাকে চেইন রিয়াকশন বা শৃঙ্খল বিক্রিয়া বলে। এখানেও ঘটনাটা এরকমই হচ্ছে। একটা নিউট্রন প্রথমে এটাকে, তারপর থেকে অনেক সেই যে নিউট্রনগুলো পেলাম সেগুলো অন্য ইউরেনিয়ামকে আঘাত করলো বা ভাঙলো, তারপর যেগুলো পেলাম সেগুলো আবার অন্যগুলোকে বিভাজিত করছে। এগুলোকে প্রথমটাকে তো প্রাথমিক নিউট্রন বলছি, তারপরেগুলোকে আমরা গৌণ নিউট্রন বলছি। তাহলে এই যে গৌণ নিউট্রনগুলো থাকে, এগুলো অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন হয়, প্রচুর দ্রুতগতি হয়, এবং দ্রুতগতি সম্পন্ন অন্য নিউক্লিয়াসগুলোকে হিট করে খুব সঙ্গে সঙ্গে প্রায় সম্পূর্ণ পরমাণুটাকে এটাকে বিভাজিত করে দেয়। সম্পূর্ণ পরমাণু না, সম্পূর্ণ পদার্থটার মধ্যে যে ইউরেনিয়াম পরমাণুগুলো আছে সম্পূর্ণকে বিভাজিত করে যায়, চাই একসঙ্গে হঠাৎ করে প্রচুর শক্তি উৎপন্ন হয়। তাহলে শৃঙ্খল বিক্রিয়াটা আমরা কাকে বলবো? আমরা কি বলবো? সোজা কথা, ধীরে ধীরে বুঝে শুনে বলে দিলেই হবে। বলবো একটি ধীরগতির নিউট্রন দিয়ে আঘাত করে বিভাজনযোগ্য কোনো ইউরেনিয়াম বা যে কোনো বিভাজনযোগ্য কোনো পদার্থের, যেমন ইউরেনিয়ামের একটি নিউক্লিয়াসের বিভাজন ঘটালে দেখা যায় সেক্ষেত্রে একাধিক নতুন নিউট্রন কণা মুক্ত হলো, এদের গৌণ নিউট্রন বলে। এই গৌণ নিউট্রনগুলি বানিয়ে লিখবো আবার অন্যান্য নিউক্লিয়াসেরও বিভাজন ঘটাতে পারে, এবং এভাবে আরও নতুন নিউট্রন উৎপন্ন হয়। এভাবেই বিক্রিয়াটি চলতে থাকে, শৃঙ্খলের ন্যায় চলতে থাকে, এবং এরকম দ্রুতগতিতে বৃদ্ধি পায়। একেই বলা হয় শৃঙ্খল বিক্রিয়া বা চেইন রিয়াকশন। একটু পড়ে রাখতে হবে। এইবার শৃঙ্খল বিক্রিয়া দু ধরনের, একটা নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, একটা অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। আমরা দেখছি যে এই যে 200 মেগা ইলেকট্রন ভোল্ট করে প্রত্যেকটা রিয়াকশনেই যে শক্তি উৎপন্ন হচ্ছে, অর্থাৎ প্রচুর পরিমাণে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা কি করতে চাই? আমরা চাই যে শক্তি আমরা একবারে অত শক্তি নেব না, আমরা কি করব? আমরা ধীরে ধীরে শক্তি নেব। তাহলে ধীরে ধীরে শক্তি নিতে গেলে এই যে প্রথমে 3টে, তারপরে 9টা, তারপরে 27টা, তারপরে 243, তারপরে 729, তারপর যে আরো চলতে থাকবে, তাহলে এত নিউট্রন যেন অন্য পরমাণুকে একসঙ্গে আঘাত না করুক, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের করতে হবে এই যে নিউট্রনগুলো আছে তাদেরকে আমাদের শোষিত করিয়ে নিতে হবে। যেমন 9টা থেকে যেন 27টাতে হিট গিয়ে না করে, যেন কম সংখ্যক হিট করে। তাহলে পরে হয়তো 9টা থেকে গিয়ে 10টা বা 12টাকে হিট করতে দিলাম, তারপর 12টা থেকে আবার 36টা হওয়ার কথা, আমরা 36টাকে করতে দেব না, আমরা হয়তো আবার মনে করো 15টা হিট করতে দিলাম বা 12টাই হিট করতে দিলাম। আমরা একটা জায়গাতে তো গিয়ে স্থির করব,
তার মানে কি, এই যে 12টা হিট করতে দিলে 24টা নিউট্রনকে আমাদের কি করতে হবে, শোষণ করতে হবে। তাহলে এমন একটা যন্ত্র আমাদের বের করতে হবে যে যন্ত্রে এই যে অতিরিক্ত নিউট্রনগুলো যে উৎপন্ন হচ্ছে তাদেরকে যাতে আমরা শোষণ করাতে পারি, সেই যন্ত্রটাকে আমরা বলছি নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয় রিয়াক্টার। নিউক্লিয় রিয়াক্টারে কি করা হয়, এই যে জার্কোনিয়াম এবং ক্যাডমিয়ামের তৈরি নিয়ন্ত্রক দণ্ড ব্যবহার করা হয়। এর সঙ্গে কি হয়, নিউট্রন সংখ্যা কমানোর জন্য করা হয়। এই জার্কোনিয়াম এবং ক্যাডমিয়ামের তৈরি নিয়ন্ত্রক দণ্ড ব্যবহার করে প্রয়োজনীয় সংখ্যক নিউট্রন কণা শোষণ করে নেওয়া হয়। এটাতে আন্ডারলাইন করবে, ভালো করে মনে রাখবে। আর যদি নিউট্রনের বেগ অত্যন্ত বেড়ে যায় তাহলে কি করতে হবে, উচ্চ গতির গৌণ নিউট্রনগুলিকে মডারেটর হিসাবে ব্যবহার করে। যে মডারেটর, এর আরেকটা কথা আমরা মন্দনক বলবো। মডারেটর বা মন্দনক মানে যে মন্দন ঘটায় হিসাবে ব্যবহার করে, মডারেটর হিসাবে গ্রাফাইট এবং ভারী জল হলো ডয়টোরিয়াম অক্সাইড, আমরা বলবো ক্যাপিটাল ডি আর নিচে 2 আর ও, যেমন H2O তেমন D2O। গ্রাফাটোই লেখা আছে, এটা গ্রাফাইট হবে। গ্রাফাইট এবং ভারী জল এটার মধ্যে দিয়ে পাঠিয়ে ওই উচ্চ গতির নিউট্রনগুলিকে ধীর গতির তাপীয় নিউট্রনে রূপান্তরিত করা হয়। এখান থেকে প্রশ্ন আসতেই পারে তাপীয় নিউট্রন কি, তাহলে আমরা বলবো নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় উচ্চ গতির গৌণ নিউট্রনগুলিকে এই গ্রাফাইট এবং ভারী জলের মধ্যে দিয়ে পাঠালে যে ধীর গতির নিউট্রন পাওয়া যায় তাকে আমরা তাপীয় নিউট্রন বলি। এভাবে আমরা পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে নিউট্রনের প্রথমত বেগ কমালাম, তারপরে নিউট্রন কতগুলিকে আমরা শোষণ করালাম, দিয়ে আমরা নিয়ন্ত্রণ করে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন করব সেটাকে আমরা ব্যবহার করে নিউক্লিয় চুল্লিতে পারমাণবিক শক্তি বা পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন করব। এই যে নিউক্লিয় চুল্লির ব্যবহার রয়েছে কি, নিউক্লিয় চুল্লিতে উৎপন্ন তাপশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, এটাই মেইন। তাহলে কোন শক্তি থেকে কোন শক্তিতে, তাপ শক্তি। নিউক্লিয় চুল্লিতে পারমাণবিক শক্তিকে ভাঙা হলো, এখানে দেওয়া নেই। প্রথমে পারমাণবিক শক্তি থেকে, তারপর তাপ শক্তি, তারপর বিদ্যুৎ শক্তি। তাহলে যদি বলে নিউক্লিয় চুল্লিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, আমরা সরাসরি এক ধাপে উত্তর লিখতে চাইলে আমরা বলবো নিউক্লিয় পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি। কিন্তু যদি আমরা ডিটেইল বলতে চাই তাহলে আমরা বলবো যে পারমাণবিক শক্তি, তাপ শক্তি, তারপর বিদ্যুৎ শক্তি। এছাড়া আরও আছে পরমাণু বিভাজন, তেজস্ক্রিয় থেকে উৎপন্ন তেজস্ক্রিয় মৌল বিভিন্ন গবেষণায় চিকিৎসার কাজে ব্যবহৃত হয়। এই সব পড়াগুলো পড়তে হবে। সঙ্গে জেরক্সের মধ্যেও আরও কিছু কোশ্চেনগুলো রয়েছে, এগুলো একটু তোমাদের দেখে নিতে হবে। আর পারমাণবিক বোমাতে কি ধরনের বিক্রিয়া ঘটে, পারমাণবিক বোমাতে অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, এটা মনে রাখতেই হবে। আর নিউক্লিয় চুল্লিতে ঘটে হলো নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, এটা ভালো করে মনে রাখতে হবে। আজকে তাহলে ছাড়ছি।